কিরে বলটি, মন খারাপ করে খাবার খাচ্ছিস কেন? স্কুল থেকে এলি, তোর খিদে পাচ্ছে না? দেখি তোর মা তোকে কি খেতে দিয়েছে। ও এই ব্যাপার, এবার বুঝতে পেরেছি তোর মন খারাপ কেন। রাখি বুলটির খাবারের থালার দিকে তাকিয়ে দেখে যে রাখির বড় যা অর্থাৎ বুলটির মা তাকে 3টে মোটা মোটা শুকনো রুটি এবং তার সঙ্গে পনিরের তরকারি খেতে দিয়েছে। আর বুলটি যেহেতু বাচ্চা মেয়ে, তাই সে স্কুল থেকে এসে এরকম রুটি খেতে একদমই পছন্দ করে না, আর সেই জন্যই সে মন খারাপ করে বসে আছে। বুলটি স্কুল থেকে ভাত খেতে পছন্দ করে, কিন্তু তার মা প্রিয়া একদমই ভাত রান্না করতে ভালোবাসে না। সে সারাদিন শুধু রুটি রান্না করে। আর অন্যদিকে তার ছোট যা রাখি সবসময় ফ্রাইড রাইস রান্না করতে ভালোবাসে। ও কাকিমা, তুমি ফ্রাইড রাইস রান্না করনি? আজকে যখন আমি স্কুলে যাচ্ছিলাম তখন আমি শুনেছি তুমি কালকে বলছিলে তুমি নাকি ফ্রাইড রাইস আর মটন কষা রান্না করবে। আমার না ভীষণ ফ্রাইড রাইস খেতে ইচ্ছে করছে, আমাকে ফ্রাইড রাইস দাও না। এই মেরেছে, তুই আমার হাতের ফ্রাইড রাইস আর মটন খেতে চাইছিস? তোর মা যদি জানতে পারে তাহলে তো তোকে আস্ত রাখবে না, আর আমাকেও গালাগাল দেবে। কিন্তু তুই যখন বলছিস তাহলে তোকে আমি ফ্রাইড রাইস খেতে দেব, তবে তোর মাকে কিছু বলিস না যেন, প্রমিস? হ্যাঁ কাকিমা, প্রমিস। আমি আমার মাকে কিছু বলবো না। আর আমার এখন খুব খিদে পেয়েছে, তুমি তাড়াতাড়ি আমাকে ফ্রাইড রাইস খাইয়ে দাও। কিন্তু কাকিমা, এই রুটিগুলো কি হবে? রুটিগুলো কি তুমি কোথায় রাখবে? কারণ মা যদি দেখতে পেয়ে যায় আমি রুটি ফেলে দিয়েছি তাহলে তো আমাকে মারবে। তুই চিন্তা করিস না, এই রুটিগুলোর ব্যবস্থা আমি করে দেব। এই বলে রাখি বুলটিকে গরম গরম ফ্রাইড রাইস এবং মাংস খাইয়ে দেয়। আর বুলটি সেই খাবার মজা করে খেয়ে চুপচাপ মুখ হাত ধুয়ে ঘরে চলে যায়। অন্যদিকে প্রিয়া খাটের উপর বসে বসে ফোন দেখছে। এমন সময় পাড়ার কুকুরগুলো ভীষণ পরিমাণে ডাকাডাকি শুরু করে। আর প্রিয়া মোটেই কুকুর সহ্য করতে পারে না, তাই সে জানালা দিয়ে কুকুর তাড়ানোর চেষ্টা করে। ও এই ব্যাপার, এখন বুঝতে পেরেছি এই কুকুরগুলো কেন এত ডাকাডাকি করছে। কতবার মালতীর মাকে বলেছি আমার জানালার সামনে কুকুরদেরকে খেতে দেবে না, তবুও মালতীর মা আমার কথা শোনে না। যাই গিয়ে দেখে আসি কুকুরটা কি খাচ্ছে আর এত ঘেউ ঘেউ বা করছে কেন। এই বলে প্রিয়া বাড়ির বাইরে বেরিয়ে দেখে সেই কুকুর প্রিয়ার হাতে তৈরি রুটি এবং পনিরের তরকারি খাচ্ছে। আর প্রিয়া যেহেতু মোটা মোটা বড় বড় রুটি তৈরি করে, তাই তার নিজের তৈরি করা রুটি চিনতে খুব একটা অসুবিধা হয় না। আর এই দেখা মাত্রই প্রিয়া ভীষণ পরিমাণে রেগে যায় আর চিৎকার করতে করতে বাড়ি মাথায় তোলে। আমি ভালো করেই বুঝতে পারছি যে বুলটি রুটি না খেয়ে এই কুকুরটাকে আমার তৈরি করা রুটি খেতে দিয়েছে। ওর এত বড় সাহস, আমাকে না বলে কুত্তাকে রুটি খাইয়ে দিল। আমি সারাদিন কষ্ট করে সবার জন্য রুটি বেলবো, রুটি বানাবো, আর তারপর আমার রুটি কেউ খাবে না, বরঞ্চ পাড়ার কুকুর রুটি গিলবে। আজকে দেখাচ্ছি মজা। এই বলে প্রিয়া বাড়িতে এসে বুলটিকে ভীষণ পরিমাণে মারতে শুরু করে। আর বুলটি যখন চিৎকার এবং কান্নাকাটি করে তখন রাখি সেখানে চলে আসে। আর সে বাচ্চা মেয়েকে এরকম মারতে দেখে খুবই রেগে যায়। রাখি যেহেতু কুকুরটাকে রুটি খাইয়েছে, তাই সে আর সত্যি কথা চেপে রাখতে পারে না। তুমি বাচ্চা মেয়েটাকে এরকম ভাবে মারছো কেন দিদি? ও কি দোষ করেছে? আর তোমাকে কে বললো তোমার মেয়ে রুটি না খেয়ে কুকুরটাকে খাইয়ে দিয়েছে? তুমি কি বুঝতে পারো না তোমার মেয়ে স্কুল থেকে এসে রুটি খেতে পছন্দ করে না? আর তবুও তুমি যেহেতু রুটি খেতে ভালোবাসো, তাই তোমার মেয়েকে আর বরকে প্রত্যেকদিন জোর করে রুটি খাওয়াও। এই তুই একদম আমাদের ব্যাপারে নাক গলাতে আসবি না বলে দিলাম। আসলে তুই বিয়ের পর থেকে সবাইকে ফ্রাইড রাইস, চিলি চিকেন, পনির, মাংস খাইয়ে খাইয়ে এমন অভ্যাস করিয়েছিস যে কেউ আর আমার হাতে রুটি খেতেই চাইছে না। এসব কিছু হয়েছে শুধুমাত্র তোর জন্য। আর বুলটির এত বড় সাহস যে কুকুরকে আমার হাতে রুটি খাইয়ে দিল। বুলটি তোমার হাতে রুটি কুকুরকে খাওয়াইনি, আমি খাইয়ে দিয়েছি। আর তোমার মেয়েকে আমি ফ্রাইড রাইস খাইয়েছি। আমি বুঝতে পারছিলাম না যে রুটিগুলো কোথায় রাখবো, সেই জন্য কুকুরটাকে দেখে আমার মনে হয়েছে খুব কষ্ট পাচ্ছে, ওর খিদে পেয়েছে, তাই ওকে রুটিগুলো খাইয়ে দিয়েছি। এই কথা শুনে প্রিয়া তার রাগ চেপে রাখতে পারে না। আর সে যেহেতু রাখির গায়ে হাত তুলতে পারবে না, তাই সে ছোট জায়ের সঙ্গে উদম ঝগড়া করতে শুরু করে। এভাবে প্রত্যেকদিন ছোট জায়ের ফ্রাইড রাইস এবং বড় জায়ের রুটি করা নিয়ে দুজনের মধ্যে তুমুল ঝগড়া হয়। আর ছোট যা রাখি যখন বিয়ে করে নতুন নতুন এই বাড়িতে আসে, তখন প্রিয়া তার ছোট যাকে বলে, দেখ ছোট, আমরা কিন্তু প্রত্যেকদিন 3 বেলা রুটি খাই, তাই তুইও আমার মতো রুটি বানাবি। আর রুটির সঙ্গে মাছ, মাংস যা ইচ্ছে রান্না করতে পারিস, কারণ আমরা আমাদের স্বাস্থ্য সম্পর্কে ভীষণ সচেতন। আর আমাদের সবারই কনস্টিপেশন আছে, তাই আমরা রুটি খেতেই পছন্দ করি। সে কি, প্রত্যেকদিন এরকম রুটি খাওয়া যায় নাকি? আমি আমার বাপের বাড়িতে প্রত্যেকদিন ফ্রাইড রাইস খেতাম, আর ফ্রাইড রাইসের সঙ্গে মাছ, মাংস, ডিম সবকিছুই খেতাম। তাই আমি সবার জন্য ফ্রাইড রাইস রান্না করব, তোমাকে আর রুটি করতে হবে না।
এভাবেই রাখি কিছুতেই প্রিয়ার মতো 3 বেলা রুটি তৈরি করতে চায় না, আর তাতে তার শাশুড়িমা এবং পরিবারের বাকিরা খুবই খুশি হয়, কারণ তাদেরও রুটি খেতে খেতে মুখ একেবারে পচে গেছে। হ্যাঁ বড় বৌমা, ছোট বৌমা একদম ঠিকই বলেছে, তোমাকে আর কিছুদিন রুটি করতে হবে না। এত বছর ধরে তোমার হাতের রুটি খেয়ে এসেছি, আর এখন আমরা ছোট বৌমার হাতের ফ্রাইড রাইস মাংস কষা খাবো। দেখি তো ছোট বৌমা, তুমি কেমন রান্না করতে পারো। শাশুড়ি মায়ের কথা শুনে বড় জায়ের গা একেবারে জ্বলে পুড়ে ওঠে, আর তখনই রাখি রান্নাঘরে গিয়ে সবার জন্য গরম গরম ঘি মাখানো ফ্রাইড রাইস রান্না করতে শুরু করে, আর সাথে মটন চাপও রান্না করে। এত সুন্দর ফ্রাইড রাইস এবং মটন চাপ দেখে কেউ নিজের লোভ সামলাতে পারে না, এমনকি প্রিয়ার বর রতন এবং মেয়ে বুলটিও চেটে পুটে ফ্রাইড রাইস একেবারে সাবর করে দেয়। সত্যি ভাই, তুই ভাগ্য করে একটা বউ পেয়েছিস, কি সুন্দর ফ্রাইড রাইস আর মটন রান্না করছে। তা না হলে তো আমার বউ আমাকে প্রত্যেকদিন রুটি খাইয়ে খাইয়ে আমার ভুঁড়িটা একেবারে পাতলা করে দিয়েছে। প্রত্যেকদিন রুটি আর ভালো লাগে না রে আমার। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমার মতো রুটি প্রেমী মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছিলে কেন? বিয়ের আগে যখন আমার সঙ্গে ঘুরতে যেতে তখন আমাকে কি বলতে মনে পড়ে তোমার? যে রুটিই নাকি তোমার জীবন যৌবন সবকিছু, তুমি জল ছাড়া বেঁচে থাকতে পারবে কিন্তু রুটি ছাড়া বেঁচে থাকতে পারবে না, আর এখন এই রুটি তোমার মুখে অখাদ্য লাগছে। প্রিয়ার মুখে এমন কথা শুনে রতন সকলের সামনে ভীষণ লজ্জায় পড়ে, আর সে কিছু বলতে পারে না। এর ফলে বউয়ের চাপে পড়ে ফ্রাইড রাইসের সঙ্গে সঙ্গে তাকে রুটিও খেতে হয়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, আর বড় বৌমার রুটির কদর কমে যায়, আর ছোট বৌমার তৈরি করা ফ্রাইড রাইসের কদর দিন দিন বাড়তে শুরু করে। আর আজকে যেহেতু বড় বৌমার তৈরি করা রুটি কুকুরের পেটে চলে গেছে, তাই সেটা দেখে সে আরো জ্বলে পুড়ে ওঠে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, আর একদিন সবাই মিলে খেতে বসেছে। এমন সময় আজকে কোন দিকে সূর্য উঠেছে প্রিয়া? খাবার টেবিলে শুধুমাত্র ছোট বউয়ের হাতে রান্না করা ফ্রাইড রাইস আর মাংস সাজানো দেখছি, তুমি রুটি তৈরি করোনি নাকি? তোমার শরীর খারাপ হলো? একদম নাটক করবে না বলে দিচ্ছি। সকালবেলা তুমি আমাকে হোয়াটসঅ্যাপে কি মেসেজ করেছিলে তোমার মনে আছে? অফিসে গিয়ে আমাকে মেসেজ করেছো, একবার মেসেজটা পড়ে দেখো। প্রিয়ার কথা শুনে রতন একেবারে অবাক হয়ে যায়, কারণ সে তার বউকে কোনো রকম ভাবে কোনো মেসেজই করেনি। আর রতন যখন মেসেজটা পড়তে শুরু করে সেই সময় তোমার হাতে করা রুটি একেবারে আমাবস্যা চাঁদের মতো দেখতে হয়, আর ছোট বউয়ের হাতে তৈরি করা ফ্রাইড রাইস রাখি পূর্ণিমার চাঁদের মতো ফর্সা। তাই আমি আজকে ফ্রাইড রাইস ছাড়া আর কিচ্ছু খাবো না, আর তুমি যদি রুটি করো তাহলে আমি তোমাকে বাবার বাড়িতে ভাগিয়ে দেবো। আজকে যেন বাড়ি গিয়ে দেখি টেবিলে ফ্রাইড রাইস সাজানো আছে, তা না হলে তোমার রুটি থাকলে ছুঁড়ে ফেলে দেবো। এই মেসেজ দেখে রতন ভীষণই ভয় পেয়ে যায়, কারণ সে বেচারা আজকে অফিসে ফোন নিয়ে যেতেই ভুলে গিয়েছিল। আর আজকে সকালে রতন যখন অফিসে চলে যায় তখন সবার আড়ালে রাখি তার বড় জায়ের ঘরে ঢুকে পড়ে, আর তার ভাসুরের ফোন থেকে ইচ্ছা করে বড় জাকে এরকম মেসেজ করে দেয় যাতে সে তার বড় জাকে আরো বেশি পরিমাণে বিরক্ত করতে পারে। কিন্তু এখন সেই মেসেজটা দেখে প্রিয়া তার বরের সঙ্গে ঝগড়া করতে শুরু করে। দিদি, তুমি বেকার বেকার দাদার উপর চিৎকার করো না। আমি আসলে ভেবেছিলাম আজকে সবার জন্য ফ্রাইড রাইস, চিংড়ি মাছের মালাইকারি আর মটন রান্না করব, যাতে তুমি রুটি রান্না না করো। তাই আমি দাদার ফোন থেকে এই মেসেজটা করেছিলাম। আমি তোমার সঙ্গে একটু মজা করেছি। প্লিজ দিদি, তুমি এভাবে রাগারাগি করো না। এমন কথা শুনে প্রিয়া খুবই রেগে যায়, আর সে নিজের অপমান মেনে নিতে পারে না। তাই সে রেগে গিয়ে টেবিলের উপর থেকে ফ্রাইড রাইস, মাংস, চিংড়ি মাছ সবই ফেলে দেয়। তোমার সাহস কি করে হলো আমার বরের ফোন থেকে আমাকে মেসেজ করার? তোমার যখন ফ্রাইড রাইস রান্না করতে ইচ্ছে করছিল তাহলে তুমি রান্না করে নিজের বরকে গিলাতে পারতে। তোমাকে আমি জাস্ট সহ্য করতে পারছি না। নিজে ফ্রাইড রাইস রান্না করতে পারো বলে তুমি নিজেকে কি মনে করো? আর খবরদার কোনোদিনও আমার মেয়ে আর আমার বরকে ফ্রাইড রাইস খাওয়ানোর চেষ্টা করবে না, না হলে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। চুপ করো বড় বৌমা। ছোট বৌমা না হয়ে একটু মজা করেছে, তাই বলে ওর সঙ্গে তুমি এরকম ব্যবহার করবে? আর তুমি খাবারের দানা ছুঁড়ে মাটিতে ফেলে দিলে। তুমি যে এরকম ধরনের মেয়ে আমি তো ভাবতেই পারিনি। আর শোনো, তোমাকে তোমার মা হয়তো 3 বেলা রুটি খাইয়ে মানুষ করেছে, কিন্তু আমরা রুটি খেতে অভ্যস্ত নই। প্রিয়া কোনো কথাই শুনতে চায় না, আর সবাই যেহেতু এখন ছোট বৌমার রান্না করা ফ্রাইড রাইসকেই প্রাধান্য দিচ্ছে, তাই প্রিয়া চেষ্টা করে যে করে হোক নিজের স্বামী এবং মেয়েকে নিয়ে সেই সংসার থেকে আলাদা হয়ে যাবে। আর কিছুদিন পর থেকে সে প্রত্যেক দিন আরো বেশি বেশি করে রুটি বানায়, আর তার স্বামী এবং মেয়ে রুটি খেতে না চাইলেও তাদেরকে জোর করে রুটি খাওয়ায়। অন্যদিকে ছোট বৌমা রাখি বেশ হেলদি করে ফ্রাইড রাইস রান্না করলেও রতন এবং বুলটি সেই ফ্রাইড রাইস খেতে পারে না। এই বুলটি, তোর জন্য রুটি বানিয়েছি, রুটি খেয়ে নে। আমি বাজার থেকে আটা নিয়ে আসতে যাচ্ছি। এখন যদি এসে দেখি তুই রুটি না খেয়ে কুকুরকে খাইয়েছিস আর কাকিমার হাতের ফ্রাইড রাইস গিলেছিস, তাহলে তোকে এমন মারবো না যে তোর মুখ ভেঙে দেব। না মা, বিশ্বাস করো আমি আর ফ্রাইড রাইস খাবো না, কিন্তু আমাকে দয়া করে আর মেরো না মা, আমার খুব ব্যথা লাগে।
এই শুনে প্রিয়া বাজারে চলে গেলে বুলটি অনিচ্ছা থাকা সত্ত্বেও রুটি খেতে শুরু করে। আর এরকম শুকনো রুটি খেতে তার গলা একেবারে শুকিয়ে আসে। তবুও সে কোনো রকমে জল দিয়ে গিলে গিলে রুটি খায়। আর এমন দৃশ্য দেখে রাখির খুবই কষ্ট লাগে। আর রাখি বুলটির এরকম কষ্ট সহ্য করতে পারে না, তাই সে বুলটিকে কাছে টেনে নেয় আর নিজের হাতের ফ্রাইড রাইস খাওয়াতে শুরু করে। কিন্তু বুলটি তার মায়ের ভয়ে কিছুতেই ফ্রাইড রাইস খেতে চায় না। আর বুলটিকে যাতে মার খেতে না হয় তাই রাখি বুলটির ভাগে রুটি নিজেই খেয়ে নেয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, প্রিয়া সেদিন তাড়াতাড়ি বাজার থেকে চলে আসে আর সেই দৃশ্য দেখে ফেলে। তোমার এত বড় সাহস, তুমি আবার আমার মেয়েকে ফ্রাইড রাইস খাইয়েছো আর তুমি নিজে আমার মেয়ের ভাগে রুটিটা খেয়ে নিচ্ছ। তোমার যদি আমার বাচ্চার প্রতি এতই দরদ থাকে তাহলে তুমি নিজে বাচ্চা জন্ম দিচ্ছ না কেন? তাকে তুমি ফ্রাইড রাইস খাওয়াও, গু খাওয়াও, তাতে আমার কিছু যায় আসবে না। প্রিয়া এই বলে নিজের মেয়েকে আবার মারতে শুরু করে। আর এবার সে তার মেয়েকে রাগের চোটে একেবারে অমানুষের মতো মারে আর জোর করে মেয়ের মুখে রুটি ঠুসে দিতে শুরু করে। আর বুলটি যেহেতু বাচ্চা মেয়ে তাই সে ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় আর শুকনো রুটি তার গলায় আটকে গিয়ে তার শ্বাস বন্ধ হয়ে আসে। মা, আমাকে মেরো না মা, আমি শ্বাস নিতে পারছি না, আমার গলায় শুকনো রুটি আটকে গেছে, আমাকে মেরো না মা। এই বলতে বলতে বুলটি অজ্ঞান হয়ে পড়ে যায়। আর এই দেখে প্রিয়া ভয়ে আটকে ওঠে। মেয়ের এরকম শরীর খারাপ করেছে দেখে প্রিয়া মানুষের পর্যায়ে ফিরে আসে আর মেয়েকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে সে ভীষণই কান্নাকাটি করতে শুরু করে। আর এমন পরিস্থিতিতে সকলে প্রিয়াকে যা নয় তাই বলে কথা শোনায়। আমার ফ্রাইড রাইস রান্নার উপর তোমার এত জ্বলন যে তুমি নিজের মেয়ের উপর অত্যাচার করে তাকে এরকম মেরে অজ্ঞান করে দিলে। এবার ওর যদি কিছু হয়ে যায় আমি কিন্তু তোমার নামে পুলিশে কমপ্লেন করব। আর এবার তুমি নিজের হাতে রুটি একা একাই গেলো। এই বলে সবাই মিলে বুলটিকে নার্সিং হোমে নিয়ে যায় আর ডাক্তারবাবু কোন রকমে বুলটিকে সুস্থ করে তোলে। কিন্তু ভয়ের চোটে বুলটি তার মায়ের সঙ্গে কোনো কথা বলতে চায় না। তারপর থেকে বুলটি যখনই ঘুমায় ঘুমের মধ্যে সে বারবার বলতে থাকে রুটি খাবো না, রুটি খাবো না। আর এমনকি বুলটি এখন সবসময় তার কাকিমুনির সঙ্গেই ঘুমাতে চায়। এর ফলে মেয়ের জন্য প্রিয়ার মন একেবারে কেঁদে ওঠে আর সে নিজের ভুল বুঝতে পেরে সকলের কাছে ক্ষমা চায়। তোমরা সবাই আমাকে ক্ষমা করে দাও, বিশেষ করে বুলটি, তুই আমাকে ক্ষমা করে দে মা। আর তুই আমার সঙ্গে খারাপ ব্যবহার করিস না। আমি তোকে কোনোদিনও জোর করে রুটি খাওয়াবো না। আর তোর ফ্রাইড রাইস খেতে ইচ্ছা হয় তো, তোর ভাত খেতে ভালো লাগে তো, তুই যা ইচ্ছা খেতে পারিস, তুই আমাকে ছেড়ে যাস না মা। প্রিয়ার এমন কথা শুনে সকলের খুবই খারাপ লাগে আর তারা প্রিয়াকে ক্ষমা করে দেয়। তারপর থেকে প্রিয়া কখনো রুটি বানাতে চায় না। আর রাখিও প্রত্যেকদিন সকলের জন্য হেলদি ভাবে ফ্রাইড রাইস রান্না করে। আর এভাবেই সবাই একসঙ্গে মিলেমিশে সংসার করতে থাকে। আবির তার বাবা মায়ের সঙ্গে বাস করত। সে এক ফ্যাক্টরিতে কাজ করত। একদিন হঠাৎ করে সেই ফ্যাক্টরিতে আগুন লেগে যায় আর সেই ফ্যাক্টরির সকল কর্মচারী বাইরে বেরিয়ে গেলেও আবির ফ্যাক্টরির মধ্যেই আটকে যায়। আর আবির সেখান থেকে বেরোনোর অনেক চেষ্টা করেও যখন কোনো উপায় পায় না তখন সে ছাদের উপরে গিয়ে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে করতে ছাদের উপর থেকে ঝাঁপ দেয়। ঠিক এমন সময় খুবই মোটা দেখতে একটা মেয়ে সেখানে এসে আবিরকে কোলে ধরে নেয়। আর এর ফলে আবির প্রাণে বেঁচে যায় এবং আবির খুশি হয়ে বলে, উফ, আমি তো বেঁচে গেলাম, ধন্যবাদ আন্টি আমাকে বাঁচানোর জন্য। আমি তো ভাবলাম আমি বোধহয় উপরে পৌঁছে গেছি। আবিরের কথা শুনে মেঘনা খুবই রেগে যায় আর সে আবিরকে হালকা করে একবার ধাক্কা দেয় এবং আবির ধপাস করে রাস্তার উপর উল্টে পড়ে যায়। আর মেঘনা সেখানে এক মুহূর্ত দাঁড়ায় না। ওরে বাপ রে বাপ, কাকিমা তো খুবই শক্তিশালী, শক্তিমানের মহিলা ভার্সন, শক্তি ওম্যান। মেয়েরা তো দুর্বল হয়ে জানতাম, কিন্তু এই মহিলার গায়ে তো অনেক জোর। এই বলে আবির নিজের বাড়িতে ফিরে যায়। আর 2-4 দিনের মধ্যেই মেঘনা তার বাবা মাকে নিয়ে আবিরদের বাড়িতে আসে। আবির তখন মেঘনাকে দেখে চমকে ওঠে। আরে আন্টি, আপনি এখানে? মা, সেদিন তোমাদের বললাম না এই কাকিমাই আমাকে প্রাণে বাঁচিয়েছিল। কাকিমা, আপনি আমার সম্বন্ধে নিয়ে এসেছেন? কোথায় আপনার মেয়ে, কোথায়? আবিরের কথা শুনে মেঘনা এবং তার বাবা মা প্রচন্ড রেগে যায়। আরে আবির, এ কি বলছিস বাবা? এই মেয়েটার বয়স মাত্র তো 21 বছর, আর এই মেয়েকে তুই কাকিমা বলছিস? এই মেয়েটার সাথে তো আমি তোর বিয়ে দেবো বলে ঠিক করেছি। কি? এই মেয়েটার সাথে আমি কখনো বিয়ে করবো না। আমার একদম রোগা পাতলা মেয়ে চাই, যেন হিরোইনদের মতো জিরো ফিগার হয়। আমি মোটা মেয়েকে বিয়ে করবো না। ঠিক বলেছিস বাবা, আমারও এরকম মোটা মেয়েকে একদমই পছন্দ হচ্ছে না। এরকম মোটা মেয়ে বাড়িতে এলে বাড়ির কোনো কাজকর্ম করতে পারবে না। নড়তে চড়তেই তো এই মোটা মেয়ে 12 মাস কাটিয়ে দেবে। আমার একদম রোগা পাতলা মেয়ে চাই, যেই মেয়ে একদম দৌড়ে দৌড়ে ছুটে ছুটে বাড়ির সব কাজ করবে। চুপ করুন আপনারা, অনেক অপমান করেছেন। আমি মোটা বলে আপনি আমাকে বিয়ে করবেন না, তাই তো? ঠিক আছে, আমি একদিন রোগা হয়ে ফিরে আসবো, আপনারা দেখে নেবেন।
এই বলে মেঘনা তার বাবা মাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। হাতির মতো শরীর নিয়ে বলছে রোগা হয়ে দেখাবো, জীবনেও রোগা হতে পারবে না। বাবা মা, তোমরা আমার জন্য একদম রোগা মেয়ে খোঁজো। আমি বিয়ে করলে রোগা পাতলা মেয়েকে বিয়ে করবো, তা না হলে নয়। সেদিন থেকে আবির এবং তার বাবা মা রোগা পাতলা মেয়ের সন্ধান করতে থাকে, কিন্তু কিছুতেই তারা সেরকম রোগা মেয়ে খুঁজে পায় না। একটু সামান্য মোটা হলেও তারা সেই মেয়েকে প্রত্যাখ্যান করে। আর এভাবেই 3 মাস কাটে। আর একদিন ঘটক মশাই মোহনা নামের এক সুন্দর রোগা পাতলা মেয়ের ফটো নিয়ে আসে। সেই মেয়েকে দেখে আবির এবং তার বাবা মায়ের খুবই পছন্দ হয়। কিন্তু বাবা, এই মেয়েটাকে যেন মনে হচ্ছে কোথাও আগে দেখেছি। যাক, এতদিন পর একটা রোগা পাতলা মেয়ে দেখতে পেলাম, একদম জিরো ফিগার। মা, আমি এই মেয়েটাকেই বিয়ে করব। ঘটক মশাই জানায় যে মোহনা নামের রোগা মেয়েটা অনাথ এবং সে অনাথ আশ্রমে থাকে। তাই বাবা মায়ের অনুপস্থিতিতেই মোহনা আবিরের সঙ্গে বিয়ে করে। রোগা পাতলা বউ বাড়িতে আসায় আবির এবং তার বাবা মা খুবই খুশি হয়। আর সবাই মিলে নতুন বউকে চা বানাতে বলে। হ্যাঁ বৌমা, যাও, তুমি আমাদের সবার জন্য সুন্দর করে চা বানিয়ে নিয়ে এসো। আমরা সবাই আজকে চা খেতে খেতে টিভি দেখবো আর নতুন বৌমার সঙ্গে গল্প করব। ও, আপনারা সবাই এখন চা খাবেন? আচ্ছা ঠিক আছে, চা যখন খাবেন বলছেন তখন তো চা করতেই হবে। ঠিক আছে, আপনারা বসুন, আমি চা বানিয়ে নিয়ে আসছি। এই বলে মোহনা খুবই ধীরে ধীরে উঠে দাঁড়ায়। আর সে খুবই ধীরে ধীরে রান্নাঘরের দিকে হাঁটতে শুরু করে। মোহনাকে এত ধীরে ধীরে হাঁটতে দেখে আবির এবং তার বাবা মা খুবই অবাক হয়। কি ব্যাপার বৌমা, তোমার কি শরীর খারাপ নাকি তোমার পায়ে ব্যথা? তুমি এত আস্তে আস্তে হাঁটছো কেন? কই না তো, আমার শরীর খারাপও নেই আর আমার পায়ে ব্যথাও নেই। আমি তো এরকম করেই হাঁটি, এটাই আমার নর্মাল হাঁটা। মোহনার কথা শুনে কেউ আর কিছু বলে না। মোহনা আবার ধীরে ধীরে হেঁটে হেঁটে রান্নাঘরের দিকে চলে যায়। আর সে রান্নাঘরে গিয়ে ধীরে ধীরে চা বানাতে থাকে। আর দেখতে দেখতে 1 ঘন্টা কেটে যায়। কিরে খোকা, বৌমা 1 ঘন্টা আগে রান্নাঘরে গেল, এখনো চা বানানো হয়নি? 3 কাপ চা বানাতে এতক্ষণ সময় লাগে? তখনই তারা দেখে যে মোহনা চা নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে আসছে। কিন্তু মোহনা আবার খুবই ধীরে ধীরে হেঁটে হেঁটে সবাইকে চা দেয়। এর ফলে চা ততক্ষণে একেবারে ঠান্ডা হয়ে যায়। বৌমা, তুমি চা বানিয়ে নিয়ে আসতে এত সময় লাগিয়ে দিলে? চা তো পুরো ঠান্ডা হয়ে গেছে। আর এটা কেমন চা বানিয়েছো? এত পাতলা চা? আমাদের বাড়ির সবাই কিন্তু আমরা ঘন দুধের চা খেতে ভালোবাসি। তুমি এত পাতলা চা বানিয়েছো, কোনো স্বাদই পাওয়া যাচ্ছে না চায়ে। কিন্তু মা, আমি তো এরকমই পাতলা চা বানাই, একদম আমার মতো পাতলা চা। কারণ আপনাদের তো সব জিনিসই পাতলাই ভালো লাগে। আচ্ছা বলছি যে চা বানিয়ে আমি প্রচন্ড ক্লান্ত হয়ে পড়েছি, তাই আমি ঘুমাতে যাচ্ছি। সে কি, মাত্র 3 কাপ চা বানাতে গিয়ে তুমি ক্লান্ত হয়ে পড়লে? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি তো ভীষণ দুর্বল। তোমার গায়ে তো কোনো বল আছে বলে মনে হয় না। তুমি কি ঠিক মতো খাওয়া দাওয়া করো না? আমার তো মনে হচ্ছে তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করো না বলে তুমি এতটা রোগা আর এতটা দুর্বল। না হলে কেউ কখনো 3 কাপ চা বানাতে গিয়ে ক্লান্ত হয়ে পড়ে? হ্যাঁ মা, আপনি একদম ঠিকই ধরেছেন। আসলে আমি খুবই রোগা তো, সেই জন্য আমার মনে হয় যেন আমার গায়ে কোনো শক্তিই নেই। সবসময় আমার ক্লান্তি লেগেই থাকে। আমি ছোটবেলা থেকেই এরকম দুর্বল। আর আমি যতই ভালো ভালো খাবার খাই না কেন, আমি তো কখনো মোটা হতেই পারি না, জানেন? আচ্ছা, আমি এবার ঘরে যাচ্ছি, না হলে আমি আবার এখানেই ঘুমিয়ে পড়বো। এই বলে মোহনা ধীরে ধীরে হেঁটে হেঁটে আবার নিজের ঘরে চলে যায়। আর মুহূর্তের মধ্যে সে ঘুমিয়ে পড়ে। সন্ধ্যাবেলা মোহনার শাশুড়ি মা তাকে অনেক ডাকাডাকি করলেও মোহনা কিছুতেই ঘুম থেকে উঠতে চায় না। তাই বাধ্য হয়ে মোহনার শাশুড়ি মা নিজেই রাত্রিবেলার খাবার রান্না করে। আর রাত্রিবেলা খাবার খাওয়ার সময় আবির জোর করে মোহনাকে ঘুম থেকে ডেকে তোলে। আর মোহনা খুবই সামান্য পরিমাণ খাবার খেয়ে ঘুমাতে চলে যায়। এর ফলে লাবণী দেবীকে আবার রাত্রিবেলা রান্নাঘরের কাজ করতে হয় এবং বাসন ধুয়ে মেজে রাখতে হয়। পরের দিন সকালবেলা অনেক ডাকাডাকি করার পর মোহনা ঘুম থেকে ওঠে। বৌমা, কটা বাজে একবার দেখেছো? একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে তো। আবির খেয়ে দিয়ে ফ্যাক্টরিতে যাবে, তারপর আবার ওর দুপুরের খাবারটাও তো টিফিনে প্যাক করে দিতে হবে। তুমি তাড়াতাড়ি ওর জন্য ভাত রান্না করো, একটা সবজি করো, আর অল্প একটু মাংস রান্না করবে। কিন্তু মা, আজকে তো আপনারা সবাই আমাকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে ডেকে তুলেছেন, না হলে আমি তো বেলা 11টার আগে কিছুতে ঘুম থেকে উঠতেই পারি না। আসলে কি বলুন তো, দুর্বল মানুষদের ঘুম অনেক বেশি হয়। আর সকাল সকাল আপনি আমাকে এত কিছু রান্না করতে বলছেন, এত কিছু আমি কিভাবে রান্না করব? মা, মোহনাকে রান্না করতে বলছো তুমি? কালকে 3 কাপ চা বানাতে গিয়ে মোহনা 1 ঘন্টা সময় লাগিয়েছে, আর আজকে 3 রকমের খাবার রান্না করতে বলছো? ও তো 6 ঘন্টা সময় লাগাবে। তাহলে আজকে আর আমাকে খেয়ে কাজে যেতে হবে না, তুমি তাড়াতাড়ি রান্না করে নাও আর মোহনাকে দিয়ে বাড়ির বাকি কাজগুলো করিয়ে নাও, তাহলে তোমার সুবিধা হবে।
হ্যাঁ বাবা, তুই ঠিকই বলেছিস, কিন্তু বৌমা আমি এখন রান্না করে দিচ্ছি ঠিকই আছে, রাত্রিবেলার রান্নাটা তোমাকেই করতে হবে। আর হ্যাঁ, তুমি এখন বাথরুম থেকে এক বালতি জল নিয়ে এসো, আর জল নিয়ে এসে পুরো ঘরবাড়ি ভালো করে সুন্দর করে মুছে পরিষ্কার করে দাও। এই শুনে মোহনা বাথরুমের দিকে চলে যায়, আর সে বালতিতে জল ভরে কিছুতেই সেই জলের বালতি তুলতে পারে না। বহু কষ্ট করে সে বালতিটা বাথরুমের দরজার কাছে নিয়ে আসে। ওরে বাবারে, কি ভারী! কে আছো, আমাকে সাহায্য করো। আবির, তাড়াতাড়ি সাহায্য করো আমাকে। ওরে বাবারে, আমার হাত মনে হচ্ছে ভেঙেই যাবে। না না না, আমি কিছুতেই পারছি না। এই বলে মোহনা এক বালতি জল সেখানেই ফেলে দেয়। আর এই দেখে আবির এবং তার মা দুজনেই প্রচন্ড পরিমাণে রেগে যায়। বৌমা, তোমার গায়ে কি কোনো শক্তি নেই? তুমি কি ছোট বাচ্চা নাকি যে তুমি মাত্র এক বালতি জলও তুলতে পারবে না? একটা বালতি জল তুলতে তোমার এতটা কষ্ট হলো? পুরো ঘরের মধ্যে তুমি এখন এক বালতি জল ফেলে দিলে। তোমাকে একটা কাজ করতে বললাম, তুমি তো আমার আরো কাজটা বাড়িয়ে দিলে। আসলে মা, আমি তো খুবই দুর্বল, সেই জন্য আমি একদমই ভারী কোনো জিনিস তুলতে পারি না। আবার আপনি তো আমাকে এক বালতি জল নিয়ে আসতে বললেন। আপনি যদি অর্ধেক বালতি জল আনতে বলতেন তাহলে হয়তো আমি চেষ্টা করতে পারতাম। শোনো মোহনা, এতটা দুর্বল হলে কিন্তু চলবে না। এত দুর্বল হলে তুমি বাড়ির কাজকর্ম করবে কিভাবে? একটু খাওয়া দাওয়া তো অন্তত ভালো করে করো। এরকম ভাবে সময় কাটতে থাকে। মোহনা বাড়ির কোনো কাজই ঠিকঠাক ভাবে করতে পারে না। আর কোনো কাজ যদি তাকে জোর করে করতে বলা হয় তাহলে সে যে কোনো সাধারণ ছোট কাজও 2-3 ঘন্টা সময় নিয়ে করতে থাকে। এর ফলে বাড়ির প্রত্যেকেই প্রচন্ড পরিমাণে বিরক্ত বোধ করে। বৌমা, একটু নড়ে চড়ে ওঠা বসা করো। তুমি তো একটা জায়গায় বসলে সেখান থেকে আর কিছুতেই উঠতে চাও না। তোমাকে কতক্ষণ আগে বলেছি রান্নাঘরে যেতে হবে। তাড়াতাড়ি রান্নাঘরে চলো, অনেক কাজ আছে। কি হলো, ওঠো বলছি। হ্যাঁ মা, এই তো চলুন চলুন, আপনি চলুন, আমি যাচ্ছি। আপনি তো জানেন আমি একটু আস্তে আস্তেই হাঁটি। আপনি রান্নাঘরে গিয়ে কাজ করুন, আমি এক্ষুনি যাচ্ছি। এই শুনে লাবণী দেবী রান্নাঘরে চলে যায় আর রান্নাঘরের কাজ করতে শুরু করে দেয়। অন্যদিকে মোহনা বেশ অনেকক্ষণ পর রান্নাঘরে আসে, আর রান্নাঘরে এসেই সে ধপাস করে সেখানে বসে পড়ে। কি হলো, তুমি রান্নাঘরে এসেই বসে পড়লে কেন? তোমার ঘর থেকে রান্নাঘর পর্যন্ত আসতে তোমার 20 মিনিট সময় লেগে গেল। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, তারপর তুমি আবার এসে এখানে বসে পড়লে। হ্যাঁ মা, আসলে ঘর থেকে রান্নাঘরে আসতে গিয়ে আমি প্রচন্ড ক্লান্ত হয়ে পড়েছি। এবার আমাকে বিশ্রাম করতে হবে, তবে আমি কোনো কাজ করতে পারবো। আমি একটু বিশ্রাম করি, আপনি কাজ করুন। হ্যাঁ। মোহনার কথা শুনে তার শাশুড়ি মা খুবই রেগে যায়, কিন্তু তবুও সে কিছু বলতে পারে না। অন্যদিকে মোহনা রান্নাঘরে বসে বসেই ঘুমিয়ে পড়ে। এরকম ভাবে আরো কিছুদিন কাটে। একদিন মোহনার শাশুড়ি মা মোহনাকে ছাদে জামা কাপড় মেলতে পাঠায়, আর মোহনা ছাদে জামা কাপড় মেলতে গিয়ে মাথা ঘুরে পড়ে যায়। এই দেখে বাড়ির সকলেই খুবই ভয় পেয়ে যায়, আর আবির তাড়াতাড়ি করে বাড়িতে ডাক্তার ডেকে নিয়ে আসে। কি ব্যাপার ডাক্তার বাবু, আমার বৌমা কি আমাদেরকে খুশির খবর দেবে নাকি? না না, সেরকম কিছু নয়। আসলে আপনার বৌমা প্রচন্ড পরিমাণে দুর্বল। আমার মনে হচ্ছে উনি ভীষণ ক্লান্ত, ওনার বিশ্রামের প্রয়োজন। আর চেষ্টা করবেন অনেক অনেক হেলদি খাবার খাওয়ানোর, যাতে উনি এনার্জি পান। কিন্তু ডাক্তার বাবু, আমার বৌমা তো 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টায় ঘুমিয়ে থাকে, এত বিশ্রাম করে, তারপরও আপনি বলছেন এর বিশ্রামের প্রয়োজন। আরে মা, আপনি বুঝতে পারছেন না ডাক্তারবাবু কি বললেন? আসলে আমি তো বিশ্রাম নিতে নিতেই ক্লান্ত হয়ে পড়েছি। সারাদিন শুয়ে থাকতে থাকতেও তো কষ্ট হয়, বলুন। মোহনার কথা শুনে তার শাশুড়ি মা প্রচন্ড পরিমাণে অবাক হয়। কিছুক্ষণ পরেই ডাক্তারবাবু কয়েকটা ওষুধ লিখে সেখান থেকে চলে গেলে লাবণী দেবী রাগে গজগজ করতে শুরু করে। সব তোর জন্য হয়েছে আবির, তোর তো খুবই শখ ছিল রোগা মেয়েকে বিয়ে করার। এবার দেখলি তো, রোগা কাঠির মতো মেয়েকে বিয়ে করে তুই কি ভুল করেছিস। তোর রোগা বউ তো বাড়ির কোনো কাজকর্ম করতেই পারে না, সব কাজ আমাকেই করতে হয়। শেষ পর্যন্ত আমার কপালে এরকম একটা দুর্বল বৌমা জুটলো। আমার তো এখন মনে হচ্ছে তুই ওই মোটা শক্তিশালী মেয়েটাকে বিয়ে করলেই বোধহয় ভালো হতো, অন্তত বাড়ির সমস্ত কাজকর্ম তো করতে পারতো। এরকম রোগা দুর্বল মেয়েকে কিছুতেই বাড়িতে রাখা যাবে না। শোন, যত তাড়াতাড়ি সম্ভব এই মেয়েকে বাড়ি থেকে বিদায় কর। এভাবেই লাবণী দেবী রাগে গজগজ করতে থাকে। কিন্তু তখনই দরজার কলিং বেল বেজে ওঠে, আর মোহনা তাড়াতাড়ি করে গিয়ে দরজা খোলে। সবাই দেখে যে এক ডেলিভারি বয় গ্যাস সিলিন্ডার দিতে এসেছে। তখন মোহনা খুব সহজেই গ্যাস ভর্তি সিলিন্ডার তুলে রান্নাঘরে নিয়ে গিয়ে রেখে আসে, আর ফাঁকা সিলিন্ডার রান্নাঘর থেকে নিয়ে এসে ডেলিভারি বয়কে দিয়ে দেয়। এই দেখে আবির এবং তার বাবা মা প্রচন্ড পরিমাণে অবাক হয়।
কি আমাকে দেখে অবাক হলেন তো? আমি এতদিন পর্যন্ত দুর্বল সাজার নাটক করেছি, আমাকে তোমরা চিনতে পারোনি তাই না? আমি মোহনা নই, আমার নাম মেঘনা। আমি সেই মোটা মেঘনা যাকে তোমরা রিজেক্ট করেছিলে। আমি তোমাকে বলেছিলাম না আমি তোমাদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য এতদিন পর্যন্ত দুর্বল হওয়ার নাটক করেছি। আশা করছি তোমরা ভালো মতো শিক্ষা পেয়ে গেছো। কখনো কারোর শারীরিক বৈশিষ্ট্য নিয়ে অপমান করতে নেই, এটা তোমরা মনে রাখবে। মেঘনার কথা শুনে আবির এবং তার বাবা মা প্রচন্ড পরিমাণে লজ্জায় পড়ে আর তারা তাদের ভুলের জন্য মেঘনার কাছে ক্ষমা চায়। আমাদেরকে ক্ষমা করে দাও মেঘনা, তুমি মোটা ছিলে বলে ওরকম ভাবে তুমি অপমান করা আমার উচিত হয়নি। তুমি যে আমার জন্য নিজেকে এতটা পরিবর্তন করে নেবে আমি তো ভাবতেও পারিনি। তুমি মোটা হয়ে গেলেও আমার কোনো সমস্যা নেই মেঘনা, তুমি ঠিকমতো খাওয়া দাওয়া করো, কারণ তুমি অনেক রোগা হয়ে গেছো। এখন যদি সত্যি সত্যি তুমি দুর্বল হয়ে যাও তাহলে কিন্তু আমরা ভালো রকম ভাবে বিপদে পড়ে যাবো। আবিরের কথা শুনে মেঘনা খুবই খুশি হয়। সেদিন থেকে মেঘনা আবার নিজের ইচ্ছে মতো খাওয়া দাওয়া করতে শুরু করে আর সেই সাথে মেঘনা এখন একা একাই বাড়ির সমস্ত কাজকর্ম করে। কয়েকদিনের মধ্যেই মেঘনা আবার কিছুটা মোটা হয়ে যায়, কারণ এখন সে ডায়েট করা এবং এক্সারসাইজ করাও বন্ধ করে দেয়। কিন্তু মেঘনা এখন মোটা হলেও কারোর কোনো আপত্তি থাকে না। সবাই খুশি মনে মেঘনাকে মেনে নেয় এবং হাসি খুশি প্রত্যেকে সংসার করতে থাকে।